আমরা ঘাটের কাছে, আমরা ঘাটটা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি এনসিপির ভাই বোনরা তারাও আমাদের এই সিগনেচার করবে। উপদেষ্টা মণ্ডলী গত 15 মাস তারা যে কন্ট্রিবিউশন করেছেন সেটা আমার মনে হয় জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 2 দিন ওনার ট্যুর থাকলে আরও 10 দিন থাকতেন, এবং কিছু কিছু ক্ষেত্রে উনি প্রাইভেট সিকিউরিটি ফোর্সকে উনি এমপ্লয় করাতেন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। পার্টি হিসাবে তাদের মধ্যে তো কোনো অনুতপ্ত না, ওরা বানাচ্ছে যে 3000 পুলিশ খুন করা হয়েছে। বাংলাদেশের একটা এর চেয়ে বড় কষাই আসে নাই। আগের গভর্নমেন্টের ব্যর্থতাকে আমাদেরকে দিয়েন না, যেদিন ক্ষমতা হস্তান্তর ততক্ষণ, তারপরের দিন হয়তো বা আমাকে ফেসবুকেও পাবেন না। বাংলাদেশের ইতিহাসে এটা হবে সবচাইতে সুন্দরতম ইলেকশন। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে, তবে এর আগেই এখন যে আলোচনাটি হচ্ছে যে উপদেষ্টাদের কেউ সেফ এক্সিট খুঁজছে, সেটি অনেক রাজনীতিবিদরা বলছে। এবং এসব সহ আরও নানা প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব বাংলা নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24-এর পক্ষ থেকে, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রথমে যে প্রশ্নটি করব যে আপনি তো আসলে দীর্ঘ একটি সময় সাংবাদিকতার সাথে ছিলেন, আপনি সবসময় ক্ষমতাকে প্রশ্ন করেছেন, এখন আপনি ক্ষমতারই একটি অংশ। তো সাংবাদিকতা নাকি ক্ষমতার অংশ হিসেবে এখন কোন সময়টা আসলে চ্যালেঞ্জিং মনে হচ্ছে? একটার এক রকম চ্যালেঞ্জ। জার্নালিজম এক ধরনের চ্যালেঞ্জ, বিশেষ করে শেখ হাসিনার আমলের জার্নালিজম তো খুবই চ্যালেঞ্জিং ছিল। আপনি সত্যটা বলতে পারতেন না, তো সত্যটা একটু অনেক ঘুরায় পেঁচায়ও অনেক সময় বলতে হয়েছে। আমরা ইন্টারন্যাশনাল আমি এএফপিতে ছিলাম 20 বছর, তো এএফপিতে এক ধরনের আমরা ইমিউনিটি পেতাম, বাট তারপরেও যেটা হতো যে অনেক ক্ষেত্রে ওদের কোঅপারেশন তো পাইনি, ফলে যেটা হচ্ছে যে রিপোর্টগুলো করার সময় অনেক ভেবেচিন্তে রিপোর্ট করতে হয়েছে। এটা আমার মনে হয় বেশি চ্যালেঞ্জিং। ওইটা তো আমার একটা ন্যারো একটা কাজ, আর এটা তো ব্যাপ্তিটা অনেক। আপনি একটা ভুল করবেন, একটা ভুল শব্দ চয়েস করবেন, এটা পরের দিন আপনাকে একদম সমানে সবাই গালাগালি শুরু করবে, ঠিক না? আপনি ভুল করার কোনো স্কোপই নাই আপনার। আপনি প্রেস কনফারেন্স করছেন, আপনি ডাইরেক্ট সবাই লাইভ করতেছে, লাইভের মধ্যে কি আপনি একটা শব্দ চয়ন আপনি ভুল করলেন, আপনি বুঝেন এটার ইমপ্লিকেশনটা কি? প্রায় তো 1.5 বছর পার হতে যাচ্ছে। 1.5 বছর না, 1 বছর 3 মাসের। 1 বছর 3 মাস। এই সময়টাতে আসলে অন্তর্বর্তী সরকার এখন কতটা সফল হয়েছে আপনার কাছে কি মনে হয়? জুলাই যে অভ্যুত্থান ছিল, সেটির যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার আসলে গঠিত হয়েছে, সেটি কি আসলে পূরণ করা সম্ভব হয়েছে? আমি না মনে করি আমরা একদম কাছাকাছি এসে পড়েছি। আমরা যে ঘাট, আমি পুরনো বাংলায় ওল্ড বাংলাদেশের যে ঘাটের দিয়েছে, আমরা ঘাটের কাছে, আমরা ঘাটটা দেখতে পাচ্ছি। নৌকায় কিছুদিন পরেই ওইখানে ভিড়বে, এই জায়গায় আমরা এসেছি। হ্যাঁ, আরও যদি বলি যে এখন অনেক মেঘ ছিল, মেঘগুলো চলে গেছে, এখন শরতের শুভ্র আকাশ আমরা দেখছি। তা আমরা আশা করছি যে ভালো একটা ইলেকশন হবে। আমাদের মেন ম্যান্ডেট কী ছিল? আমাদের ম্যান্ডেট ছিল রিফর্ম করা। আমাদের ম্যান্ডেট ছিল জুলাই আগস্ট সহ হাসিনার 15 বছরে যেই খুন খারাপি করেছে, যে হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে, গুম অপহরণ করেছে, সেগুলোর একটা বিচার করা। তারপরে হচ্ছে আমাদের একটা ভালো ইলেকশনে জাতিকে নিয়ে যাওয়া, ভালো ইলেকশন আয়োজন করা। আমরা মনে করি 2টা কাজ অলমোস্ট আমরা প্রায় শেষ করে নিয়ে এসেছি। আপনি দেখেছেন জুলাই সনদটা অলরেডি অলমোস্ট সবগুলো পার্টির মধ্যে, কয়েকটা পার্টি ছাড়া সবাই এটাকে সাইন করেছেন। আর তারপরে যে আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে যে ইলেকশন, একটা সুন্দর ইলেকশন করা। সেই ইলেকশনটা আমরা মনে করি যে খুব দ্রুতই মানে এটার প্রিপারেশনের কাজগুলো সম্পূর্ণ হবে, এবং আমরা একটা জাতিকে, এই গভর্নমেন্ট একটা ভালো ইলেকশন উপহার দিতে পারবে। আপনি যে জুলাই সনদের কথা বলছিলেন, জুলাই সনদ যেদিন আসলে স্বাক্ষর হবে, এর আগের দিন আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে শেষ পর্যন্ত অপেক্ষা করতে, এনসিপিও আসবে, আপনি সেটি আশাবাদ ব্যক্ত করেছিলেন। তো এনসিপি সেটি বলছে যে এটির আইনি ভিত্তি নেই এবং সেটি তারা শেষ পর্যন্ত স্বাক্ষর করেনি। তো গণ অভ্যুত্থানের আসলে যারা সম্মুখ সারিতে ছিল, তাদেরকে নিয়ে গড়া একটি দল, তারা যখন জুলাই সনদে আসলে স্বাক্ষর করেনি, সেটিকে আপনি কিন্তু একটা জিনিস মনে করেন, ওরা কিন্তু শেষ দিন পর্যন্ত জুলাই সনদের পুরো প্রিপারেশনে, এটা যে ড্রাফটিং হলো, এটার পুরোটার সাথে ওরা ছিল।
এবং আমরা ওদের যে কন্ট্রিবিউশনকে আমরা স্যালুট করি, এবং ওরা জুলাই আগস্টে ওরা যে ত্যাগ তিতিক্ষা এবং যে নেতৃত্ব দিয়েছে, দেখে তো জাতি সারা জীবন, বাংলাদেশ এই জাতিটা যতদিন আছে ততদিন তাদের কথা বলবে। এইটা হচ্ছে যে লাস্ট মোমেন্টে ওদের মনে হচ্ছে যে লিগাল স্ট্যাটাস এটা কি হবে সে বিষয়ে ওদের কিছু বিষয়ে ওদের কিছু কোশ্চেন রেজ হয়েছে। তো এটা আমরা তাদের সাথে কথা বলছি, এই আমাদের ন্যাশনাল কনসেনসাস কমিশন কথা বলছে। আমরা আশাবাদী আরও তো বেশ কিছুদিন আছে, এটা তো এমন না যে ওই দিন সাইন করে নাই বলে সামনে সাইন হবে না, আমাদের আশাটা আপনি আছে। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হতে দেখেছেন যে যেদিন প্রধান উপদেষ্টা দেশে আসলেন তখন তার পেছন সাইডে আসলে যারা ছিল হাসনাত সার্জিসরা সহ, তারা আসলে পরবর্তীতে জুলাই সনদের স্বাক্ষরে কেউই নেই একেবারে। এই ছবিটি একেবারে কি সরকারের সাথে এইটাকে দিয়ে আপনি একটা ছোট ছবিতে ওনারা আগে ছিলেন এখন নেই, এটা দিয়ে আপনি বাস্তবতাকে এইভাবে বিশ্লেষণ করা যায় না। আপনি জুলাইয়ে তো বিএনপিও তো ছিল না, জুলাই আন্দোলনে বিএনপি ছিল না, জুলাই আন্দোলনে বাম দলগুলো ছিল না, ইসলামিক দলগুলো ছিল না, জুলাই আন্দোলনে জামাত ইসলামী ছিল না। অবশ্যই আমরা বলি যে জুলাই আন্দোলনে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে বিপ্লব, সেটাকে নেতৃত্ব দিয়েছেন আমাদের ছাত্ররা, ঠিক আছে, সেটা আমরা তো সবাই স্বীকার করি, এটা বাংলাদেশের মানে স্বর্ণাক্ষরে এই কন্ট্রিবিউশন লেখা থাকবে। আর এই যে সনদের বিষয়টা আপনি দেখেন লাস্ট মোমেন্ট পর্যন্ত, যেদিন চিফ অ্যাডভাইজার এই যে ফরেন সার্ভিস একাডেমিতে উনি ভাষণ দিলেন, সেই দিনও তো আক্তার ছিলেন আর একজন লিডার ছিলেন না। এমন না যে ওনারা সাইন করছেন না, বিকজ ওনাদের কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টটা ওনারা রেজ করেছেন, সেই পয়েন্টটাকে যাতে একটা রিজলভ করা যায় সেটার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা তো কোনো ধরনের দূরত্ব নেই, সেটাই আপনি আমার মনে হয় না যে কোনো দূরত্ব। ওনাদের চিন্তাটা হচ্ছে যে জুলাই এটা যে হলো এটা নিয়ে কিন্তু ওনারা কোশ্চেন করবেন, ওনারা বলছেন যে এটা লিগাল স্ট্যাটাসটা কী হবে, ইমপ্লিমেন্টেশনটা কী হবে, এগুলো নিয়ে এক ধরনের মতদ্বৈধতা আছে। তো এই জায়গাটা আমার মনে হয় আমরা ন্যারো করার চেষ্টা করছি। আমরা আশা করছি আমাদের মানে এনসিপির ভাই বোনরা তারাও আমাদের এই সিগনেচার করবেন, আমরা আশা করছি। এই সরকার আসলে যখন ক্ষমতায় আসে তখন ব্যবসায়ীরা এক ধরনের মনক্ষুণ্ণ অবস্থায়, বা তারা আসলে এক ধরনের হীনমন্যতায় যে সরকার আসলে ব্যবসায়ী বান্ধব হতে পারবে কিনা। এখন কি পরিস্থিতি দেখছেন? আমি তো মনে করি এই গভর্নমেন্ট যথেষ্ট ব্যবসা বান্ধব। আপনি এবং এমন বিনিয়োগের পথ আসলে কতটা, আপনি যদি গত অর্থ বছরে দেখেন আমাদের এক্সপোর্টের গ্রোথ কত হয়েছে, প্রায় 9%। একটা চ্যালেঞ্জিং টাইমে, হ্যাঁ, অন্যান্য দেশে যে সমস্ত দেশে আপনার গণ অভ্যুত্থান হয় বা বিপ্লব হয়, সে সমস্ত দেশের ইকোনমি করে মাইনাসে চলে যায়, মানে ওইটা গ্রোথটা মাইনাস হয়ে যায়, কন্ট্রাক্ট হয়ে যায়, ইকোনমি আরও সাইজটা ছোট হয়ে যায়, কন্ট্রাকশন হয়। সেখানে আমাদের গ্রোথ হয়েছে 4% গ্রোথ, ওটা অনেকের চেয়ে কম। বাট আমরা এখানে কিন্তু কোনো ধরনের স্ট্যাটিস্টিক্যাল ম্যানিপুলেশন করি নাই, যেটা শেখ হাসিনা প্রায় করতো। হ্যাঁ, আমরা স্ট্যাটিস্টিক্যালি ঠিক আছি, আমাদের ইনফ্লেশন রেট কমে এসছে। ব্যবসায়ীদের একটা বড় কমপ্লেন ছিল ওরা বাজারের থেকে ডলার কিনতে পারে না, এখন ডলারের সয়লাভ হয়ে গেছে। ব্যবসায়ীদের একটা বড় কমপ্লেন ছিল যে ডলারের রেট অনেক বেড়ে যাচ্ছে, হ্যাঁ, 127-28। তখন আপনি যদি দেখেন মার্কেটে যা রেট, কিন্তু ব্ল্যাক মার্কেটে রেটে এখন দেখেন এটা নিয়ে কোনো কনসার্ন নাই। আপনি যে পরিমাণ টাকা ইম্পোর্ট করতে চাচ্ছেন, যে পরিমাণ পণ্য, ওইটার জন্য আপনি ব্যাংকে গেলে ব্যাংক আপনাকে বলছে না যে না এখন আমি আপনাকে ডলার দিতে পারছি না, আপনি 2-3 মাস ওয়েট করেন। এখন আপনি আজকে চান আপনাকে মানে ফ্লাডেড হয়ে গেছে। প্লাস হচ্ছে যে আপনি এক্সচেঞ্জ রেটটা, মানে ডলার আর টাকার এক্সচেঞ্জ রেটটা পুরো স্ট্যাবল, বরঞ্চ টাকা আর একটু কিছু ক্ষেত্রে আমরা দেখছি টাকা ভ্যালু মানে আরও বেশি তার ভ্যালু বাড়ছে, টাকার ভ্যালুটা। অন্যান্য যদি ব্যবসায়ীদের অন্যান্য দেখেন যে আমরা অন্যান্য লেবার ইস্যুতে আমরা এই যে গার্মেন্টস সেক্টরের মালিক পক্ষ আমরা এবং ইউনিয়নরা মিলে যে গত বছর 18 দফার যে চুক্তিটা হলো, সেটাও একটা রিমার্কেবল চুক্তি। এর ফলে গার্মেন্টস সেক্টরে একদম যে ক্ল্যাশগুলো, যেগুলো এক ধরনের অস্থিরতা ছিল, সেটা একদম অলমোস্ট জিরোতে আসছে। তারপরে স্পোরেডিক্যালি এখানে 2-1টা জায়গায় হচ্ছে, বাট এটা কিন্তু আইসোলেটেড। এখানে যেন 3000 ফ্যাক্টরি আছে বা 4000 ফ্যাক্টরি, সেখানে 5-6-7টা ফ্যাক্টরিতে এরকম হচ্ছে। এটা এমন অন্যান্য দেশেও এটা হয়। তো আমরা সব দিকে আমরা দেখছি যে ব্যবসায়ীদের যে সমস্ত কনসার্ন ছিল সবগুলোই অ্যাড্রেস করা গেছে। শেখ হাসিনার সময় একটি অভিযোগ ছিল যে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হচ্ছে, এখন তো আসলে সেটি সেরকম নেই।
তো এই পরিস্থিতি থেকে এখন স্থিতিশীল অবস্থায় আছে দেশের অর্থনীতি? অবশ্যই খুবই ভালো, স্থিতিশীল বিজনেস। আপনি এইটা আমাকে না বলে বিজনেসম্যানদেরকে জিজ্ঞেস করেন। বিজনেসম্যানরা রিইনভেস্ট করছে, হ্যাঁ, তারপরে দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আসছে, ক্রাইম রেটও একটা স্ট্যাবল জায়গায় আছে। তো আমরা মনে করি যে বাংলাদেশ এখন পারফেক্ট অ্যাটমসফিয়ার বিরাজ করছে ইনভেস্টমেন্টের জন্য। কিন্তু আপনার গত এক সপ্তাহে আপনি জানেন যে বাংলাদেশে আসলে 3টি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল, এবং একটি গুরুত্বপূর্ণ স্থান যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে আগুন লাগা প্রায় 6 ঘন্টা পরেও আসলে আগুনটি ভালোভাবে নিভেনি। তো এটি কি ফায়ার সার্ভিসের একটি ব্যর্থতা কিনা, এবং এই যে আগুনটি হলো, অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেটি কি শুধু একটি দুর্ঘটনা নাকি কোনো নাশকতা? এই দুর্ঘটনা কি নাশকতা, সেটার জন্য একটা বড় কমিটি হয়েছে, তারা এটা খতিয়ে দেখছে। তারা দেখবে যে এটার মধ্যে কোনো স্যাবোটাজ হয়েছে কিনা, এবং স্যাবোটাজ হলে আমরা খুব দ্রুত রেসপন্ড করব যদি এরকম কোনো ফাইন্ডিং হয়। তো আমরা এটা নিয়ে ইনভেস্টিগেট, এখন একটা হয় কি, সরকার হয়ে তো আপনি খুব দ্রুত বলতেও পারেন না আগে না ইনভেস্টিগেট করে কি হয়েছিল। কিন্তু আপনি তো জানেন যে তদন্ত কমিটি শুনলেই যেন একটা সাধারণ মানুষের মধ্যে একটি হাসি ঠাট্টা চলে এটা আসে। মানুষ, এটা আমরা জানি মানুষের মধ্যে এইটা নিয়ে এক ধরনের কনসার্ন আছে যে এই অনাস্থাটা আসলে কেন হয় না। এটা আসলে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, এটা আপনি শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, কোনো কিছু একটা জিনিস হলে ওইটাকে আপনি জানতে হলে তো আপনার সময় দিতে হবে। কেন হয়েছিল আপনি তো বললেন আর তাৎক্ষণিক এটা জানা যায় না। কিন্তু একটা লোকের ধরেন একটা যদি অপমৃত্যু হয়, তো এই অপমৃত্যুর আপনার ফাইন্ডিংসটা দিলে কী হয়, আপনি পোস্টমর্টেম করেন, পোস্টমর্টেম করে ওইটার যে ফরেন্সিক করেন, এক্সামিনেশন করার পরে যে আপনার ওইটাও আবার 1-2 দিন পরে যে আপনি পুরো রেজাল্টটা পান, অনেকগুলো আপনি রেজাল্ট পাওয়ার পরে আপনি একটা কনক্লুশন ড্র করেন যে এই কারণে ইনি মারা গিয়েছিলেন, হ্যাঁ, বা ওনার এই কারণে অপমৃত্যু হয়েছিল। ঠিক তেমনি এই সমস্ত ফায়ারের ক্ষেত্রে আপনার যথেষ্ট সময় দিতে, কেন ফায়ার যেটা হয় যে ফায়ার যেই কারণে ফায়ার হয়েছে সেই কারণটাকেও ফায়ারটা খেয়ে ফেলে। কিন্তু এই যে আগুনটা নিভাতে যে এত ঘন্টা সময় লাগে, এইটার জন্য সত্যিকার অর্থে অনেক দেশেই এই ধরনের আগুন ক্রিটিক্যাল। তো এয়ারপোর্টে আপনার অনেক কিছু স্ট্যান্ডার্ড মেনে আগুনটা নিভাইতে হয়, এমন কিছু করা যাবে না যার ফলে আগুনটা অন্যান্য রানওয়ে ওদিকেও যেন না ছড়িয়ে পড়ে। তো সেই জায়গায় আমরা মনে করি যে এটা যথেষ্ট আমাদের ফায়ার সার্ভিস পারঙ্গমতার দিয়েছেন, আর আমরা প্রত্যেকটা ইনসিডেন্টই সিরিয়াসলি আমরা ইনভেস্টিগেট করছি, এটা কেউ কি কোনো স্যাবোটাজ করলো কিনা এটা জানার জন্য। আপনি জানেন যে রাজনৈতিক মহলগুলোতে উপদেষ্টাদেরকে নিয়ে এক ধরনের অনাস্থা এখন আছে কিনা, যেহেতু যে সাবেক উপদেষ্টা ছিলেন এনসিপির বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে উপদেষ্টারা আসলে সেফ এক্সিট খুঁজছে। এমন ধরনের কথা তিনি কেন বলছেন আমি জানি না। সেফ এক্সিট বলতেই বা উনি কী বুঝেন, এটা আমরা তো অবশ্যই আমরা আমাদের যে দায়িত্ব, উপদেষ্টারা যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা ওনারা মূল ইলেকশনের মাধ্যমে দায়িত্বটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে ওনারা চলে যাবেন। এইটাকে যদি উনি সেফ এক্সিট বলেন তাহলে তো এটা তো আমরা অবশ্যই চাবো যে একটা অনারেবল ওয়েতে এই কাজটা হোক, এটা ওনারা করছেন। আর ওনারা এমন কিছু করেন নাই যেটার জন্য ওনাকে অনেকে বলছেন যে বিদেশে, ওনারা সবাই দেশি বাংলাদেশি নাগরিক, ওনারা যথেষ্ট বাংলাদেশকে তারা ভালোবাসেন, বাংলাদেশে ওন করেন, বাংলাদেশের জন্য তাদের বাংলাদেশের পিপলের জন্য তারা অনেক অনেক বছর তারা পাবলিক সার্ভিস করেছেন। পাবলিক সার্ভিস আপনি দেখবেন তাদের প্রচুর কন্ট্রিবিউশন আছে, এবং তারা যখন এই পজিশন ছেড়ে দিবেন তারপরেও তারা দেশের জন্য যথেষ্ট কন্ট্রিবিউট করবেন আজীবন। তারা বাংলাদেশের খুবই রেসপেক্টেড এবং অনারেবল সিটিজেন্স। সেটা তো অবশ্যই, কিন্তু এটা যদি একজন সাধারণ রাজনৈতিক ব্যক্তি বলতো অথবা সরকারে যিনি ছিলেন না, তাহলে হয়তো এটাই স্বাভাবিকভাবেই নেওয়া হতো, যেহেতু নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা মণ্ডলীতেই ছিলেন। আমি জানি না উনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, বাট আমরা মনে করি আমাদের যেই উপদেষ্টা মণ্ডলী তারা তাদের যে জায়গাটা খুবই, তারা যে গত 15 মাস তারা যে কন্ট্রিবিউশন করেছেন সেটা আমার মনে হয় জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো এই জাতীয় নির্বাচনের আগে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে? না, আমরা দেখছি না। না, আমি তো শুনি না এরকম কিছু। আমাকে যদি পরে জানানো হয় সেটা পরের বিষয়,
বাট সোফার আমি এটা জানি না। তো রাজনৈতিক দলগুলোর একটি আসলে অন্যদের উপর এক ধরনের অভিযোগ করছে, উপদেষ্টাদের উপর বিশেষ করে, সেটি হচ্ছে যে কোনো কোনো উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলগুলোকে তারা সুবিধা দিচ্ছে, এবং জামায়াতের যিনি নেতা আছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি তো বলেই দিয়েছেন যে তার কাছে রেকর্ড আছে। তো এই ধরনের অভিযোগ আসলে কেন করা হচ্ছে? আমরা জানি না ওনারা কোন পরিপ্রেক্ষিতে, রাজনীতিবিদরা তো অনেক ধরনের কথাই বলেন, এগুলো সব কিছু তো আমরা নিয়েও না। হ্যাঁ, তো ওনারা ওনাদের কী জন্য বলেছেন আমরা আসলে এই পরিপ্রেক্ষিতে আমরা জানি না। বাট আমরা মনে করি যদি কারো কাছে কোনো এভিডেন্স আছে তারা আপনারা আনেন যে ওনারা কী। আমরা তো মনে করি তারা গত 15 মাস তারা এক্সাম্পলারি সার্ভিস দিয়েছেন, দেশের একটা ক্রান্তিকালে তারা হাল ধরেছিলেন, এবং তারা যেই জবটা পারফর্ম করেছেন এটা আমি আবারও বলি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা এর আগের যে সরকার প্রধানগুলো ছিলেন তাদেরকে দেখেছি যে বিভিন্ন বিদেশ সফর শেষে এসে সংবাদ সম্মেলন করতে, সাংবাদিকদের প্রশ্ন উত্তর নিতে। তো এখন যিনি বর্তমান সরকার প্রধান আছেন তাকে আমরা কখনো সরাসরি দেখিনি যে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন উত্তর করতে। হয়তো এটি ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু আমরা ভবিষ্যতে কি এই ধরনের পরিস্থিতি আগে যিনি সংবাদ যখন বিদেশে যেতেন, হ্যাঁ, উনি কি ওইখান থেকে প্রেস রিলিজ পাঠাতেন? দেখেছেন তেমন একটা? আর আমাদের এখন সরকার প্রধান যখন যান, উনি যে কয়টা মিটিং করেন প্রত্যেকটার আমরা প্রেস রিলিজ পাঠাই। আপনি তো আমাদের বোধহয় হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার, আপনি দেখেছেন প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা নিউজ, উনি কার সাথে মিটিং করছেন, কি আলাপটা করছেন, কি ধরনের কথাবার্তা হচ্ছে, সবই তো আপনারা জানতে পারেন। ফলে এসে আর সংবাদ সম্মেলন করার আসলে প্রয়োজনটা হয় না। তারপরেও তো আমরা থাকি, আমরা সাংবাদিকদের প্রশ্ন নেই, কথা বলি, যে এই ধরনের কথা বলেন আমরা প্রত্যেকটারই উত্তর দেই। আমরা অলওয়েজ আমাদের মোবাইল ফোন, আমার মনে হয় ঢাকা কেন পুরো বাংলাদেশের সবাই জানে, যে কেউ আমাদেরকে রিচ আউট করতে পারে, আমরাও তাদের উত্তরটা দেই কোনো ইয়ে থাকলে। আর হচ্ছে যে আগের সংবাদ সরকার প্রধানের সাথে কোনো তুলনাই করেন না। আগের সরকার প্রধান 250 জন নিয়ে বিদেশে যেতেন, যে কি করতেন আমরা তো জানি। হ্যাঁ, না, তারপরেও থাকে না যে সরকার প্রধানকে সরাসরি প্রশ্ন করায়। না, সরকার প্রধানের হয়ে তো আমরা ওই কাজটা করছি। তো এমন না যে যেই আপনার কোশ্চেনটা আসছে সেটার কি উত্তর দেওয়া হচ্ছে না। অবশ্যই, ঠিক না? আপনি যেই প্রশ্নটা আপনি রেজ করছেন এটা একজন সরকার প্রধানের মুখ থেকেই শুনতে হবে। তার হয়ে তো তার প্রেস টিম আছে, তো তারা তো কথা বলছে, আমি কথা বলছি, আমার কলিগরা কথা বলছে, তারা সবাইকে জানাচ্ছে যে এই কথা হচ্ছে। প্লাস আমরা প্রেস রিলিজও তো দিচ্ছি। এমন না যে আমরা তো গোপনীয়, এমন কিছু না। উনি একটা দিনে বিদেশে যে কয়টা মিটিং করেন প্রত্যেকটা মিটিংয়ের ছবি আসে, কিছু যদি ভিডিও দরকার হয় ভিডিও আসে, এবং সাথে সাথে আমরা ওইটার একটা বাংলা বা ইংরেজি আমরা পাঠাই, আপনাদেরকে প্রেস রিলিজ পাঠাই, এবং আপনারা সেই অনুযায়ী রিপোর্টও করেন। তো যেহেতু বিদেশ সফরের কথা আসছে, সেই সম্পর্কে আরেকটি কোশ্চেন করতে চাই। সেটি হচ্ছে যে তিনি আসলে যে দেশগুলোতে সফরে যাচ্ছেন সেখানে অনেকে আসলে আলোচনা করছেন যে তার সেখানে প্রধানমন্ত্রী অথবা যে যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের সাথে আসলে সবসময় দেখা হচ্ছে না। এছাড়া একজন সরকার প্রধান হিসেবে তাকে বিমানবন্দরে যেভাবে অভ্যর্থনা জানানোর কথা সেটি তাকে দেওয়া হচ্ছে। এটা যেই সমস্ত যারা এগুলো বলেন তারা আসলে এই ট্যুরগুলো সম্পর্কে খুব বেশি জানেন না, ফলে তাদের এই অপতথ্য তারা ছড়ান। যেমন ইতালির যে ট্যুরটা ছিল এটা আসলে একটা মাল্টিল্যাটারাল, এই ট্যুরটাই ছিল হচ্ছে FAOর একটা সম্মেলনে উনি গিয়েছেন। এটা বাইলেটারাল না, এটা ইতালি সফর না, এটা সফরটা হচ্ছে FAOর যে প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফুড ফোরামের ওই প্রোগ্রামে উনি গিয়েছেন। তো ফলে এই বাইলেটারাল হলে অবশ্যই তাহলে প্রাইম মিনিস্টারের সাথে দেখা হতো, এটা তো বাইলেটারাল না। এটা FAOর যত প্রোগ্রাম এবং FAO রিলেটেড যতগুলো প্রতিষ্ঠান আছে, ইফার ছিল, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ছিল, এদের সবার সাথে উনি দেখা করেছেন কথা। এবং ওইখানে যে সমস্ত রাষ্ট্রপ্রধান এই FAOর প্রোগ্রামে এসছেন তাদের সাথে লুলার সাথে, প্রেসিডেন্ট লুলার সাথে উনি কথা বলেছেন, জিবুতির প্রাইম মিনিস্টারের সাথে উনি কথা বলেছেন, তাদের সাথে ওনার যথেষ্ট মিটিং হয়েছে। পুরো ফোকাসটা তো ওইখানে ছিল। আর যদি বাইলেটারাল, যেমন চায়নায় বাইলেটারাল ছিল, তো চায়না তো মিনিস্টার এসে ওনাকে অভ্যর্থনা করেছেন, তো ওইখানে উনি ইয়েতে গেছেন। জাপান বাইলেটারাল ছিল, জাপানেও সিমিলার হয়েছে, ওদের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল সেই অনুযায়ী হয়েছে। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু তথাকথিত কিছু দোসর আছে,
তারা এই সমস্ত, তারা তো তাদের সময় তো ওনাদের প্রাইম মিনিস্টার যে কী করেছেন আপনারা তো দেখেছেন। উনি 250 জন নিয়ে যেতেন, যে 2 দিন ওনার ট্যুর থাকলে আরও 10 দিন থাকতেন, এবং কিছু কিছু ক্ষেত্রে উনি প্রাইভেট সিকিউরিটি ফোর্সকে উনি এমপ্লয় করাতেন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। এটা আপনি খবর নিয়ে দেখেন যে কত মিলিয়নস অফ ডলার সেটার জন্য খরচ হচ্ছে। হ্যাঁ, তখন তো কেউ কোশ্চেন, এখন ওরা এই সমস্ত কোশ্চেন করে। আমাদের চিফ অ্যাডভাইজার 14টার মতো ট্যুর করেছেন, প্রত্যেকটা এসেনশিয়াল ছিল। বাংলাদেশের পুরো পৃথিবীতে জুড়ে যদি আপনি দেখেন যে হেড অফ দ্য গভর্নমেন্ট ওনারাই ফরেন পলিসি লিড করেন, তারা বিষয়। আর আমাদের তো একটা বিপ্লবোত্তর একটা দেশ, বিপ্লবোত্তর দেশে ইউনিট গ্লোবাল সাপোর্ট, আমাদের এভরি অপরচুনিটিকে কাজে লাগাইতে হয়। আপনি ওয়ার্ল্ডের সমস্ত দেশের আপনার সাপোর্টটা দরকার হয়, এবং এই জন্য উনি প্রত্যেকটা ইয়েতে দিচ্ছেন। আপনি এই সময় আপনি দেখেন, আপনি যদি অন্যান্য, এবং এগুলো এখন ইন্টারন্যাশনালি আপনি যদি দেখেন, এই 14-15 মাসে আপনি নরেন্দ্র মোদী 29টা ট্যুর করেছেন, কেয়ার স্টামার ইউকের এই সময় উনি 31টা ট্যুর করেছেন। এটা তো আপনার এসেনশিয়াল। বাংলাদেশের আপনার ফরেন পলিসি হ্যাজ টু বি লেড বাই দি হেড অফ দ্য গভর্নমেন্ট। আমরা কি দেশ পেয়েছি, আমরা কিসের মধ্যে আছি, আমাদের কি ভগ্নপ্রায় ইকোনমি কি অবস্থায় ছিল, মানে আপনি যেন যদি আপনার কথা এই ফোরামগুলোতে না বলেন, কে বলবে? আপনার হয় কেউ বলবে না আপনার কথা। আপনার আগের গভর্নমেন্টের ব্যর্থতাকে আমাদেরকে দিয়েন না। উনি তো অন্যান্য জায়গায় কথা বলতে পারতেন না। আমাদের চিফ অ্যাডভাইজার ড্যাভোসে গিয়েছেন, একদিনে 22টা মিটিং করেছেন। উনি ড্যাভোসে যে 2টা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন? আর যান না, যে দেখেন না কে ওনার সাথে মিটিং করতে হয়। আপনারা ওই সমস্ত দেখেছেন আপনি? তো আমরা সবাইকে ওয়েলকাম জানাই যে আপনারা প্রত্যেকটা ট্যুর ভালো মতো দেখেন, রিপোর্ট করেন। এইখানে কোনো ধরনের কোনো এমন কিছু হয়েছে যেটা দরকার ছিল না, প্রত্যেকটা নেসেসিটি ছিল। আপনি জানেন যে প্রায় অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা গ্রহণের পর দীর্ঘ সময় পর বলা যায় যে সেনাবাহিনীর বিরুদ্ধে এখন অভিযোগ আনা হলো। তো সেনাবাহিনীর বিরুদ্ধে যে অভিযোগটি আনা হলো, সেটি কি আসলে সরকারের সাথে সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? এটা আইসিটি যাদেরকে মনে করছেন যে যারা কি যে সমস্ত বিষয়ে তারা সাসপেক্ট মনে করছেন, তাদের বিষয়ে তারা ইনভেস্টিগেট করছেন। এটা আইনের ইয়েতে চলছে। তবুও আপনি জানেন যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষ করে কিছুদিন পর পরই এটা ডেলিভারি আওয়ামী লীগের দোসররা, প্রো আওয়ামী লীগ তথাকথিত সিনিয়র সাংবাদিকরা এগুলো করেন। হ্যাঁ, আর ওনারা এখন ফ্রিডম অফ প্রেস পেয়ে গেছেন। এমন ধরনের কোনো ধরনের কুয়ের কি আশঙ্কা আছে? কেন কুয়ে? এগুলো কি? আমাদের মিলিটারি হচ্ছে স্টেটের একটা অর্গান, তারা তাদের কাজ করছে। আমরা দেখেছি যে ডিজিএফআই বিগত সরকারগুলোতে যে ভিন্ন মতাদর্শী যারা রাজনৈতিক ব্যক্তি আছে তাদেরকে আসলে এক ধরনের হেনস্থার মধ্যে রাখা, চাপ সৃষ্টি করা এবং মিডিয়াগুলোতে চাপ সৃষ্টি করা, সংবাদ ছড়িয়ে ফেলা অথবা বিভিন্ন ধরনের চাপ দিত। এখন কি পরিস্থিতি? এখন কি সরকার প্রধানকেও ঠিকভাবে তারা রিপোর্ট দিচ্ছে কিনা, অথবা ডিজিএফআই কি আগের মতোই আছে নাকি তাদের পরিবর্তন হয়েছে? না, আমাদের এই গভর্নমেন্টের সময় ডিজিএফআই সম্পূর্ণভাবে তারা হিউম্যান রাইটস আপহোল্ড করে, এবং তারা আমাদের খুবই একটা প্রয়োজনীয় একটা প্রতিষ্ঠান। তারা তাদের যেটা কাজ, ম্যান্ডেট অনুযায়ী কাজ, সেই কাজটা তারা করছেন, খুব ভালোভাবেই করছেন। নির্বাচন কমিশনকে বিএনপি, জামাত ও উপদেষ্টারা তাদের নিজেদের মতো ভাগ করে ফেলেছে, এমনটি বলেছে গতকাল এনসিপির পক্ষ থেকে। তো এনসিপি বলছে যে শাপলা প্রতীক ছাড়া তারা আসলে নির্বাচনে যাবে না। এছাড়া নির্বাচন কমিশন বলছে যে এটি দেওয়ার সুযোগ নেই। 15 ফেব্রুয়ারির আগে যেহেতু নির্বাচনের একটি মানে ডেট দিচ্ছে সরকারের পক্ষ থেকে, তাদের এই যে প্রতীক পাওয়া না পাওয়া, না সেটি কি আমাদের ইলেকশন ঠিক রাইট ইন টাইম হয়ে যাবে। এগুলো আমরা মনে হয় যে এগুলো খুবই ক্ষুদ্র বিষয়, সেগুলো টাইম মতোই সব রিজলভ হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আসলে স্থগিত করা হয়েছে, সেটি তো আমরা জানি অবশ্যই। তো দল হিসেবে আসলে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আপনারা তো দেখেছেন সঙ্গত কারণে এটা হয়েছে। তাদের যারা শুধুমাত্র তো তাদের লিডার তো না, তাদের লিডার তো আপনারা দেখেছেন অনেক অডিও বেড়েছে কীভাবে উনি খুনের নেতৃত্ব দিচ্ছেন, খুনের নির্দেশ দিয়েছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের পার্টিতেও আপনারা দেখেছেন তাদের পার্টির অ্যাক্টিভিস্টরা সেই খুনে জড়িত ছিল। এটা যথেষ্ট অনেক ধরনের ফুটেজ আছে। তারা প্রাণঘাতী অস্ত্র নিয়ে বেরিয়ে গিয়েছিল।
তারা এই কাজটা করছে। এরপরে তো তারপরে দেখেন এই পুরো পার্টি হিসাবে তাদের মধ্যে তো কোনো অনুতপ্ত না, তারা কেউ অনুতপ্ত না, তারও আরও মিথ্যা কথা বানাচ্ছে। ওরা বানাচ্ছে যে 3000 পুলিশ খুন করা হয়েছে, ওইটাকে মানে তারা যে খুন করেছে সেই খুনটাকে তারা জাস্টিফাই করার জন্য মিথ্যা গল্প বানাচ্ছে ভয়াবহ রকমের। এবং তারপরে তো তারা থ্রেট করছে। আপনি যদি তাদের নেত্রীর মেসেজগুলো, এই যে ভিডিও যেগুলো বের হয় আপনি দেখেন অডিও ফাইলে, ওইখান থেকে উনি আরও খুন করার উনি অর্ডার দিচ্ছেন, দেখে নেবেন কে কে এটা করছে। মানে কত বড় ভয়ানক একটা ম্যাস মার্ডারার। হ্যাঁ, একটা তো উনি তো বাংলাদেশের একটা এর চেয়ে বড় কষাই আসে নাই। হ্যাঁ, কিন্তু ওনাদের মধ্যে তো সেই রিমোর্সটা তো নাই। তাহলে তাদের আসলে রাজনীতিতে আসলে ফেরার পথটা কি? পথ আমরা জানি না, এটাও তাদেরকেই বের করতে হবে, তারাই ভাবতে হবে। পৃথিবীতে কেউ খুনিদেরকে পলিটিক্যাল প্রসেসে আনে না। আপনারই নিজের চিন্তা করতে হবে যে আপনি এই কিভাবে আপনি পলিটিক্যাল প্রসেসে ফিরবেন। আর পলিটিক্যাল প্রসেসের প্রাইমারি প্রথম শর্ত হচ্ছে যে আপনি যে ভুলগুলো করেছিলেন, আপনি যে অন্যায়গুলো করেছিলেন সেগুলোকে ওন করা, জানানো যে না আমার এটা ভুল হয়েছে, এবং যারা যারা ভুল করেছে তাদেরকে আপনি সরিয়ে এগিয়ে নেন। কিন্তু এটা তো এখন সামনে ইলেকশনে ইটস টু লেট। তাদেরকে হয়তোবা সামনে নতুন যখন গভর্নমেন্ট আসবে তারা ওইটা নিয়ে ভাববে। তাহলে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা পাচ্ছে? সেই কালকে তো ইলেকশন কমিশনার একদম স্পষ্টই বললেন, একজন ইলেকশন কমিশনার স্পষ্ট বললেন না। আর ওদের তো আপনি এখন পর্যন্ত কোনো ধরনের অনুতপ্ত শুনেছেন যে তারা অনুতপ্ত, তারা সরি, এটা শুনেছেন? তাহলে এই যে এত এত ছেলে মেয়ে যে মারা গেল জুলাই আগস্টে, তারও আগে যে 3-4 হাজার লোক যে গুম হলো, আরও 2,5-3 হাজার লোক যে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হলো, এই কারা করলো এই কাজগুলো? ঠিক না? প্লাস তো আপনি চুরি, তো এরকম চুরি বাংলাদেশের ইতিহাস কেন, পুরো সাউথ এশিয়া বা এশিয়ার ইতিহাসে এরকম চুরির গল্প শুনেছেন? আমি আপনাকে প্রত্যেকটা দেশের আপনি হিস্ট্রি নিয়ে আপনি একটু পড়েন। ইভেন ফিলিপাইন্স মার্কোসের সময় এইরকম চুরি হয় নাই। আপনি 234 বিলিয়ন আমার আপনার টাকা চুরি করে নিয়ে গেছে। ব্যাংকগুলোকে জোর মানে একদম নেতৃত্ব দিয়েছেন এই আওয়ামী লীগের লিডারশিপ, কীভাবে ব্যাংকগুলো লুট করতে হয়। এগুলো নিয়েও তো তাদের কোনো সরি নেই। এখন আপনি দেখেন ব্যাংকগুলো আমাদের কত হিমশিম খেতে হচ্ছে ব্যাংকগুলোকে আবার স্বাস্থ্যকর জায়গায় নিয়ে যেতে। এটা নিয়ে কত আমাদের গভর্নর কত টাফ কাজ করছেন, কত কষ্ট করছেন। ইনশাল্লাহ থিংস আর মুভিং ইন দ্য রাইট ডিরেকশন। আপনি কি কখনো রাজনীতিতে ফিরবেন কি? না, আমি জার্নালিজমে ফিরবো বা ঘরে বসে থাকবো, যাই হোক। রাজনীতি না, ইটস এ টাফ জব। মানুষের এক্সপেকটেশনটাকে ফুলফিল করা, কেননা মানুষ অনেক ধরনের এক্সপেকটেশন করে আপনার সাথে। আর বাংলাদেশে রাজনীতিতে তো অনেক ধরনের এক্সপেকটেশনগুলো যেটা হয় যে যেটা একটা রাজনীতিবিদের করার কথা না, সেই কাজগুলো এসে পড়ে আপনার কাছে। আপনার এলাকার লোকরা আসবে চাকরি চাবে আপনার কাছে, ইস্যুগুলো যে উনি প্রমোশন চাবে আপনার কাছে, অনেকে চাবে যে আপনি তার হয়ে একটা ব্যাংকের লোন এনে দেন, তাকে আপনি সাপোর্ট করেন, এবং আপনার যে লোকটা আপনার পার্টির লোক তার ক্রাইমকেও আপনার সাপোর্ট করতে হবে, এমন অবস্থা হয়। এই জায়গা সরি, আমার এই কাজটা না। আমি আমার প্রফেসর ইউনূস আমাকে একটা পোস্টে নিয়োগ করেছিলেন, আমি এতে খুবই সম্মানিত ফিল করি ওনার অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করার, এবং আমি প্রাউড, সারা জীবন এই প্রাইডটা নিয়ে থাকতে চাই। পরবর্তী সরকার থেকে যদি আপনাকে অফার করা হয়? না, সরি। তো আপনি যেহেতু সাংবাদিকতায় ফিরবেন, তো এটা কি বিদেশি সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশি সংবাদ মাধ্যম? আগের সংবাদ মাধ্যমে কি ফিরে যাবেন? আগের সংবাদ মাধ্যম ফেরার যায় না, ফেরার তো স্কোপ নাই। আমি তো এখানে রিজাইন দিয়ে এসেছি, দেখি কে নেয়। সম্প্রতি চালু হওয়া একটি সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমে আপনি যুক্ত হতে পারেন, এমন অনেক ধরনের আলোচনা হচ্ছে, সেটি কি আসলে সত্যি কি? না, আমি তো ওদের সাথে এই বিষয়ে কোনো আলাপই করি নাই। আমি আমার 15 আমাদের এই যে নির্বাচনের দিন, তারপরে যখন নতুন গভর্নমেন্ট টেক ওভারের করার পর্যন্ত, মানে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত আমি মনে করি যে মানে ইলেকশন পরে যে মানে তো খুব দ্রুতই তো ক্ষমতা হস্তান্তর হবে, হলে ওই যেদিন ক্ষমতা হস্তান্তর ততক্ষণ তারপরের দিন হয়তো বা আমাকে ফেসবুকেও পাবেন না, এই অবস্থায়। মানে আই নিড টু টেক রেস্ট অ্যান্ড তারপরে চাকরি খুঁজবো যে আমাকে নেয়। আমি তো অ্যাটলিস্ট চেষ্টা করব যে একটা ভালো পজিশনে কোথাও যেতে। লেখালেখি আমার
খুব করতে ইচ্ছা করে, এটা আমার খুব পছন্দের জিনিস। শেষ প্রশ্ন, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান থেকে শুরু করে সকলেই বলছে এবং আপনিও বারবার বলছিলেন যে 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটি হবে এবং এটি সর্বকালের সেরা নির্বাচন হবে বাংলাদেশে, মানে এত কনফিডেন্স আসলে সবাই কীভাবে বলছে? না, এটার কনফিডেন্সের মূল কারণ হচ্ছে পুরো জাতি আসলে এই ইলেকশনটার দিকে মুখিয়ে আছে। ইলেকশনটা একটা ভালো ইলেকশন হবে তারা বিশ্বাস করে। আর বাংলাদেশে ইলেকশন কখন খারাপ হয়? যখন গভর্নমেন্ট এক ধরনের রিগিং করে। তা আপনার গভর্নমেন্ট তো এখানে নিউট্রাল, গভর্নমেন্ট কারো ফেভারে কোনো কাজ করবে না, গভর্নমেন্ট একটা সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রাখবে। ইলেকশন কমিশনও তার সর্বোচ্চ চেষ্টা করবে লেভেল প্লেয়িং ফিল্ড রাখার জন্য। ফলে আপনি তো একটা ভালো একটা ইলেকশন ক্যাম্পেইন করতে পারবেন এবং জনগণ এইটায় খুব পার্টিসিপেট করতে পারবে এই পুরো পলিটিক্যাল প্রসেসে। প্লাস ইলেকশনের দিন আমরা যথেষ্ট ইলেকশনের জন্য যেই ধরনের সিকিউরিটি রাখার দরকার, ইলেকশনের আগের থেকে ইলেকশনের দিন পর্যন্ত বা ইলেকশনের পরে ভায়োলেন্স যদি হয়, এটাকে সামনে রেখে যত ধরনের সিকিউরিটি নেওয়া দরকার আমরা তো সব সিকিউরিটি নিচ্ছি। আপনি আজকে দেখেন ইলেকশন কমিশন বলেছে যে 90 থেকে 1 লক্ষ শুধু মিলিটারি ট্রুপসই থাকবে, মানে আর্মির ইয়েরা থাকবে। অন্যান্য সময় আমাদের যতগুলো ইলেকশন হয়েছে আর্মি 50 থেকে 60 হাজারের বেশি কোনো সময় ছিল না, এবার অলমোস্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে। প্লাস আপনি অন্যান্য যদি দেখেন সব মিলে আমাদের 8.5 লক্ষের মতো মানে সিকিউরিটি ফোর্সেসের লোকরা থাকবে ইনক্লুডিং আর্মি। তো আমরা তো আশা করছি সব মিলে আমরা যদি নিউট্রাল থাকি, সেফটি অ্যান্ড সিকিউরিটি যদি আমরা ইনশিওর করতে পারি, কমিউনিটি পার্টিসিপেশন যদি খুব ভালো মতো থাকে, পলিটিক্যাল পার্টিগুলো যদি খুব ভালো মতো তাদের গ্রাসরুটকে ম্যানেজ করতে পারে, বাংলাদেশের ইতিহাসে এটা হবে সবচাইতে সুন্দরতম ইলেকশন। এর চেয়ে বেটার ইলেকশন আমি মনে করি না বাংলাদেশের আগে হয়েছে। আমরা সেই জন্য আশা করছি এবং সেই অনুযায়ী আপনি প্রতিনিয়ত কাজ হচ্ছে, একদিন না প্রতিদিন এটা নিয়ে কাজ হচ্ছে। আজকে ইলেকশন কমিশন মিটিং করে, তো কালকে চিফ অ্যাডভাইজার অফিস মিটিং করে বা পরশুদিন হোম মিনিস্ট্রি মিটিং করে, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আশা করছি খুব ভালো ইলেকশন হবে। আপনি খেয়াল রাখেন যে 4-4টা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হলো, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু। আপনি দেখেন 4-4টা একটা ভায়োলেন্সের ঘটনা ঘটে নাই। দু একটা অভিযোগ এসছে, জি হ্যাঁ, কিন্তু এটা তো খুবই মাইনর, এগুলো এমন কিছুই না। কিন্তু আপনি একটা ভায়োলেন্সের ঘটনা হচ্ছে যে আমি যে আপনাকে অ্যাটাক করছি বা আপনি আমাকে অ্যাটাক করছেন। আগে আপনি ডাকসুতে আপনি দেখেছেন না কত ধরনের আমরা ভায়োলেন্সের কথা শুনেছি। এখন দেখেন 4টা ইলেকশন হলো, 4টা কত ব্রিলিয়ান্টলি এবং খুব পিসফুল হয়েছে। এইটা আমরা মনে করি যে এইটাই ইটস এ ইন্ডিকেশন যে পুরো জাতি আসলে একটা ভালো ইলেকশন চায় এবং এইটা আপনারা দেখবেন, আমরা আশা করছি। জি, আমরাও সেই দেখার অপেক্ষায় রইলাম। জনাব শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ বাংলা নিউজ 24-কে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের সাথে। তিনি আমাদেরকে নির্বাচন নিয়ে এবং উপদেষ্টাদের সেফ এক্সিট সহ নানা বিষয়ে প্রস্তুত দিয়েছেন, আপনারাও শুনেছেন। এমন সব ভিডিও আরও দেখতে বাংলা নিউজ 24-এর সাথেই থাকুন।